সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত। এদিকে ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০। অপরদিকে প্রথমবার নাসরাল্লাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার, শত্রুর পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চালাবে ইরান। এবং সবশেষে থাকছে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জেলার নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ২০ মার্চ সংস্থাটির নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে রাজশাহী, পাবনা, বগুড়া ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, দক্ষিণাঞ্চলের কিছু জেলার ওপর দিয়ে শক্তিশালী ঝোড়ো হাওয়া ও বৃষ্টির শঙ্কা রয়েছে। এ কারণে নৌযানগুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কানাডার ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫টার মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বরিশাল অভিমুখে যাত্রারত নৌযানগুলো শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীতে চলাচলরত নৌযানগুলো বেশি ঝুঁকিতে থাকবে। তিনি আরও বলেন, সম্ভব হলে বিকেল ৫টা পর্যন্ত নৌযানগুলোকে নাঙর করে ঝড় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। ঈদ যাত্রার কারণে অধিকাংশ নৌযানে ধারণ ক্ষমতার বেশি যাত্রী রয়েছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়াবিদদের মতে, কালবৈশাখী স্বল্পস্থায়ী হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যথাযথ সতর্কতা অবলম্বন করলে নৌ দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব। এর আগে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত অধিকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ধরনের কোনো সংঘর্ষের খবর এখনও পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। কেউ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের ভাঙ্গায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইট পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম এবং ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের মধ্যে একটি চায়ের দোকানে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার রেশ ধরে রাত গভীর হলে উভয় পক্ষের লোকজন টর্চ লাইট হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইট পাটকে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চ লাইট জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয় মাতুব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও গ্রাম জুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত অধিকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ধরনের কোনো সংঘর্ষের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। কেউ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে প্রথমবার নাসরাল্লাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার, শত্রুর পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চালাবে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলায় প্রথমবার নাসরাল্লাহ নামের মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় পরিচালিত এই অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি সংস্থান এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন মিলিটারি ঘাঁটিগুলোর ওপর ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। আইআরসিজির বিবৃতিতে বলা হয়েছে, এই ৬৫তম ধাপের হামলায় নতুন উদ্ভাবিত নাসরাল্লাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা কদর সিরিজের উন্নত ও গাইডেড ভার্সন। তাদের দাবি, এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়, হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের বড় জ্বালানি সংস্থানগুলোর মধ্যে আশদোদ ও হাইফার তেল শোধনাগার। এসব স্থানকে লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়। আইআরসিজি জানায়, এই অভিযান কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন মিলিটারি ঘাঁটিগুলোকেও অন্তর্ভুক্ত করেছে। সৌদি আরবের আল খারজ বিমানবন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা ও আল জাফরা ঘাঁটিতে কিয়াম, জুলফিকার ও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। সংস্থাটি আরও দাবি করে, এসব ঘাঁটি মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক সহায়তা, গোয়েন্দা কার্যক্রম এবং রিফিউলিং কেন্দ্র হিসাবে ব্যবহৃত হওয়ায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানান, ওয়াশিংটন ও তেল আবিবের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি শত্রুপক্ষ সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এ ধরনের মাসুরিক অভিযান অব্যাহত থাকবে তিনি বলে এবং সবশেষে থাকছে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এবার আক্রান্ত হয়েছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে। দেশটির একটি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটেছে। কেন্দ্রটি সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এই হামলার দায় স্বীকার করেছে দি আর্থকুয়েক ফ্যাশন নামক একটি গোপন গোষ্ঠী। এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোরে অস্ত্র কারখানাটিতে অগ্নিসংযোগ ঘটে। চেক কর্তৃপক্ষ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা এর পেছনে কোনো সম্ভাব্য তন্ত্রবাদী যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। চেক কোম্পানি এবং এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় চলা এই সাইটের বেশ কিছু ভবন ভোরে চালানো এই হামলায় ধ্বংস হয়ে গেছে। এলবিট সিস্টেমস ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসাবে পরিচিত। গাজা ও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অস্ত্রের একটি অংশ এই কারখানা থেকে আসে। দি আর্থকুয়েক ফ্যাশন নামে গোষ্ঠীটি টেলিগ্রামে জানিয়েছে, এই সাইটটি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র নির্মাতার ইউরোপীয় কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এটি দাউ দাউ করে জ্বলছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, সহযোগী আন্তর্জাতিক সরকারদের কাছে সহায়তা চাওয়ার সময় আর নেই। আমরা তাদের হত্যার সরঞ্জাম ধ্বংস করব, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।